জুলাই অভ্যুত্থান কোনো একক দল বা ব্যক্তির নয়, গণতন্ত্র ও শান্তিকামী সব মানুষের অর্জন। শহীদদের স্মরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয়, সতর্ক থাকার আহ্বান। এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে রাজনৈতিক দল হিসেবে দ্রুতই বিচার হবে আওয়ামী লীগের, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অগ্নি পরীক্ষা পার করে হাফ ছেড়ে বাঁচলো আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই কেপ ভার্দের। মেসির নৈপুণ্যে 3-2 গোলে জিতে শীর্ষ 16-তে আলবিসেলেস্তে। আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানাতে জনসমুদ্র। তেহরানে অর্ধ শতাধিক দেশের প্রতিনিধি। বুধবার কফিন নেওয়া হবে কারবালায়, বৃহস্পতিবার মাশহাদে দাফন। মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফ্লাড লাইট বন্ধ করে বিএসএফ এর পুশিন চেষ্টা। টর্চ লাইট জ্বালিয়ে পাহারা দিয়ে রুখে দিল বিজিবি, সতর্ক গ্রামবাসীও। লাইনে কোনো 17-18 দিন পানি নেই। প্রত্যেকটা বাড়িতে দেখেন আপনি লাইন আছে, ওয়াটার লাইন আছে, এরকম ধরনের পাইপ দেওয়া আছে। পানি সংকটকে পুঁজি করে রাজধানীতে অবৈধ সংযোগের সিন্ডিকেট। রাতের আধারে চলছে চোরাই লাইনের কারবার। লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্র, ব্যবস্থার আশ্বাস ওয়াসা। 100 কোটি টাকা মূল্যে 3 শতাধিক গাড়ি নিয়ে বিপাকে চট্টগ্রাম বন্দর। 108টি চলাচল অনুপযোগী। মামলা চলায় স্ক্র্যাপ করতে পারছে না কাস্টম, বাকিগুলো নষ্টের পথে। জুলাই অভ্যুত্থান কোনো একক দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী ও শান্তিপ্রিয় সব মানুষের অর্জন। জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ অনুষ্ঠানে একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দেশের আইন অনুযায়ী বিচার হবে জানিয়ে সরকার প্রধান বলেছেন, বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় সে দিকটিতেও খেয়াল রাখতে হবে। দেশ ও জাতির ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। মিজানুর রহমানের ক্যামেরায় দেখব আহমেদ সালেহিনের রিপোর্ট। অজস্র গুলি, নিস্তব্ধ হাজারো পরিবার। 1 জুলাই অসংখ্য আর্তনাদের গল্প। ইতিহাস বদলে দেয়া আত্মত্যাগ। প্রাপ্তির ভাণ্ডারে স্বৈরাচার ফ্যাসিস্ট মুক্ত নতুন ভোর। বদলে যাওয়া অন্য এক বাংলাদেশ। 24-এর রক্তাক্ত জুলাই স্মরণে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অভ্যুত্থানে আত্মদানকারী শহীদ ও আহত পরিবারদের সদস্যদের নিয়ে জাতীয় সম্মেলন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই সম্মেলনের যৌথ আয়োজক জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা সংগঠন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে দিতে কাজ করছে তার সরকার। আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া, দেশকে সামনে নিয়ে যাওয়া। আমি যদি আমার ভাইটিকে জিজ্ঞেস করতে পারতাম যে তুমি কি চাও তোমার সাথে যে অন্যায়, যে অবিচার হয়েছে, যেভাবে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেই, কারণ সেই ক্ষমতা আল্লাহ আমাকে এখন দিয়েছেন। আমি নিশ্চিত দুভাই আমরা একসাথে বড় হয়েছি, তাকে আমি চিনি, তাকে আমি জানি, একই রক্ত আমাদের শরীরে প্রবাহিত। আমার ভাইটিও সেই একই উত্তর দিত যে উত্তরটি আমার মা আমাকে দিতেন।
জুলাইকে বিতর্কিত না করতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। বলেন, জুলাই কারো একক বা দলীয় অর্জন নয়, গণতন্ত্র প্রিয় সকল মানুষের। যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। রাষ্ট্র, দেশ তার যথাসাধ্য দিয়ে আপনাদেরকে মূল্যায়নের চেষ্টা করবে, আপনাদের আত্মত্যাগকে মূল্যায়ন করবে, কিন্তু একই সাথে আপনাদের আত্মত্যাগকে যেরকম মূল্যায়ন করবে, আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, যেভাবে আপনার আপনজনকে হত্যা করা হয়েছে, অবশ্যই তার জন্য যারা দায়ী তাদেরও বিচার হবে এই দেশের আইন অনুযায়ী। প্রতিটি আত্মত্যাগের রাষ্ট্রীয় মূল্যায়নের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিচারের নামে স্বৈরাচার সরকারের মতো অবিচার করতে চায় না তার সরকার। প্রয়োজনে সময় নিয়ে প্রকৃত দায়ীদের সঠিক বিচার করার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী, আইনে যে সকল নিয়ম করা হচ্ছে সবগুলো বজায় রেখে দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। দেশকে সামনে একমাত্র তখনই নেওয়া সম্ভব যদি আমরা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি। জুলাই শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়ে সবাইকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে দ্রুতই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের মাটিতে দলটি আর রাজনীতি করতে পারবে না বলেও হুঁশিয়ারি তার। আর প্রকৃত জুলাই যোদ্ধাদের গেজেটভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ সভায় আর্তনাদে ভারী হয়ে ওঠে সম্মেলনস্থল। একটা মার জন্য এই শোকটা যে কতটুকু কঠিন সেটা শুধু একটা মাই বোঝে। জুলাই শহীদ আব্দুল্লাহ জাবিরের মায়ের আর্তনাদে ভারী হয়ে ওঠে চিনমৈত্রীর সম্মেলন কেন্দ্র। সন্তান হারানোর বেদনা আর পরবর্তী সময়ের অপমান বিড়ম্বনার কথা উঠে আসে ছেলেহারা বাবাদের কণ্ঠেও। আদৌ আমাদের ছেলে মেয়েদের বিচার পাবো কিনা আমি জানি না। প্রধানমন্ত্রীর কাছে আমি এতটুকু আবেদন করবো, যে কোনো একজনের বিচার হলে করে আপনারা দেখান। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জুলাই জাতীয় সম্মেলনে খুনিদের বিচারের দাবি এবং শহীদের স্মৃতি সংরক্ষণের দাবি জানান জুলাই শহীদ পরিবার এবং আহতরা। যারা এখনো এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা এখনো ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক। যাতে আমার সন্তানেরা, আমার মায়েরা, বোনেরা যাতে তার সন্তানের নামটা ফলক করে দেখতে পারে, তাই আমি স্যারের কাছে বিনীত নিবেদন করব শহীদ পরিবার বাবা হিসাবে। শহীদ ও আহতদের পরিবারের স্থায়ী আবাস নিশ্চিতে মিরপুরে ১৫০০ ফ্ল্যাট নির্মাণের কথা জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। প্রকৃত জুলাই যোদ্ধাদের গেজেটভুক্ত করার প্রতিশ্রুতি দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। শহীদ পরিবারদের স্থায়ী বাসস্থানের জন্য মিরপুরে ৮০৪টি ফ্ল্যাট এবং আহত যোদ্ধাদের জন্য আরও ১৫৬০টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। যাদের কাছে তথ্য প্রমাণাদি আছে আপনারা এই অধিদপ্তরে আবেদন করুন। যারা সত্যিকারের জুলাই যোদ্ধা তাদেরকে আমরা সেখানে গেজেটভুক্ত করব। স্বরাষ্ট্রমন্ত্রী জানান তারেক রহমানের নির্দেশে অরাজনৈতিক পরিচয়ে আন্দোলনের পরিসমাপ্তি ঘটিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে দ্রুত আওয়ামী লীগকেও বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্নভাবে আমরা অর্গানাইজ করে এই জুলাই যোদ্ধাদের সম্মুখে রেখে অরাজনৈতিক পরিচয়ে এই আন্দোলনের একটা পর্যায় পর্যন্ত আমরা নিয়ে এসেছি। আমার নেতা বলেছেন, দফা এক, দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। অনুষ্ঠানে জুলাই চেতনা বিক্রির পরিবর্তে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। সেই গণহত্যাকারী শেখ হাসিনার কোন রকমের অনুশোচনা নাই। হাসান ওয়ালি, সময় সংবাদ, আমাদের ঢাকা। পরিকল্পনা আছে।
এবার ফিফা বিশ্বকাপের খবর। অগ্নি পরীক্ষা পার করে হাঁপ ছেড়ে বাঁচল আর্জেন্টিনা। নির্ধারিত 90 মিনিটের পর অতিরিক্ত সময়েও বিশ্ব চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই করেছে কেপ ভার্দে। 8টি সেভ করেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি গোলরক্ষক ভজিনিয়া। 3-2 গোলের কষ্টার্জিত জয়ে শীর্ষ 16তে উঠেছে আলবি সেলেস্তারা। আসরের 7 গোলের পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে লিওনেল মেসির গোল সংখ্যা এখন 20টি। যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে দেখব সাজিদ মুস্তাহিদের ম্যাচ রিপোর্ট। অবিশ্বাস্য অদম্য কেপ ভার্দে সর্বজয়ী বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের পুরো 120 মিনিট পর্যন্ত লড়াই করলো চোখে চোখ রেখে, কিন্তু ফুটবল বিধাতা জয় লিখে রেখেছিল আর্জেন্টিনার নামের পাশেই। 90 মিনিট পর্যন্ত সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। নাটকীয় ম্যাচের শেষ 30 মিনিটের পরতে ছিল রোমাঞ্চ। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। যোগ করা সময়ের প্রথমার্ধে সমতা আনে ব্লু শার্ক নামে পরিচিত কেপ ভার্দে। চোখ ধাঁধানো এক গোল করেন কাব্রাল। তৃতীয় গোল হজমের পর সমতা আনার প্রাণান্ত চেষ্টা করে গেছে কেপ ভার্দে, কিন্তু রাতটা তাদের ছিল না। বারবার তাদের প্রতিহত করে আলবিসেলেস্তের জয়ের পার্শ্বনায়ক এমি মার্টিনেজ। তবে গ্রুপ পর্বের 3 ম্যাচের মতো এদিনও আর্জেন্টিনার নায়ক লিওনেল মেসি এদিনও নিজে গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেনও। মায়ামির ঘরের ছেলে মেসির মাইল ফলক স্পর্শের ম্যাচ। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে 30 ম্যাচ খেলার রেকর্ড লিওনেল মেসির। 29 মিনিটে আসে মাহেন্দ্র খন। লিসান্দ্রো মার্টিনেজের লং পাস খুঁজে পায় মেসিকে। দারুণ ফিনিশিংয়ে ভজিনিয়াকে পরাস্ত করে আর্জেন্টিন তালিসম্যান লিড এনে দেন দলকে। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে 2 বিশ্বকাপে 7 গোল করার কীর্তি গড়েন লিওনেল মেসি। 59 মিনিটে স্টেডিয়ামের আর্জেন্টিনা সমর্থকদের স্তব্ধ করে দেয় কেপ ভার্দে। রায়ান মেন্ডেসের বাড়ানো বল দুর্দান্ত শটে জালে পাঠিয়ে কেপ ভার্দের হয়ে সমতা আনেন দেরয় দুয়ার্তে। শেষ পর্যন্ত এবারের বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচের নিষ্পত্তি হয় অতিরিক্ত সময়ে। আর্জেন্টিনা পা রাখে শীর্ষ 16তে। এই ম্যাচে জয় তুলে নিয়ে আর্জেন্টিনা রাউন্ড অফ 16-এ পা রাখলেও এই ম্যাচটা একটা সতর্ক বার্তা দিয়ে রাখলো আর্জেন্টিনা দলকে। অতিরিক্ত মেসি নির্ভরতা তাদের ভোগাতে পারে নকআউটের পরবর্তী ম্যাচগুলোতে। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে আর্জেন্টিনার জয়ে আনন্দ ফেটে পড়ে মায়ামির দর্শকদের মাঝে। স্টেডিয়ামে বসে এমন শ্বাসরুদ্ধকর ম্যাচে সাক্ষী হতে পেরে উচ্ছ্বাসে ভাসছেন তারা। কেপ ভার্দের প্রশংসা করলেও মেসি বন্দনায় মুখর আকাশী নীলরা। মাঠে উপস্থিত বাংলাদেশি প্রবাসীরা উপভোগ করেছেন দারুণ এক ম্যাচ। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। সবাই ধারণা করেছিল একটা অসম লড়াই হতে যাচ্ছে আর্জেন্টিনা এবং কেপ ভার্দের এই ম্যাচটা, যেখানে সহজেই জয় তুলে নিবে আর্জেন্টিনা। কিন্তু সবার ধারণাকে ভুল প্রমাণ করেছে আফ্রিকার দেশটি। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসেই তারা একের পর এক চমক দিয়ে গেছে এবং সেই চমকের সাক্ষী হয়েছে আর্জেন্টিনা দল এবং বিশ্বের কোটি সমর্থক। শেষ মুহূর্তের এক আত্মঘাতী গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা দল। আর্জেন্টিনার জন্য এই জয়টা মহা গুরুত্বপূর্ণ। এই জয়ে তারা পা রেখেছে রাউন্ড অফ 16-এ। আজকে মেসির পারফরম্যান্স, তারপর কেপ ভার্দের পারফরম্যান্স অসাধারণ। We very scared. I was crying. I was happy. Cabo Verde was perfect. It was perfect. Yes, it was crazy. I was crying. The underdog, but they outperformed so well. প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছিল কেপ ভার্দে। তাদের দল নিয়ে সমর্থকদের খুব একটা উৎসাহ ছিল। তারা চেয়েছিলেন একটা ভালো ম্যাচ দেখতে, কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনার কঠিন পরীক্ষা নিয়েছে কেপ ভার্দে। ছোট্ট একটি দেশ, কিন্তু সমর্থকরা মাঠে এসেছিলেন দলের জন্য, গলা ফাটিয়েছেন ম্যাচ শেষে। তাই নিজ দল নিয়ে সবাই গর্বিত। তারা প্রত্যাশা করছেন সামনে আরো অনেক দূর যাবে কেপ ভার্দে ফুটবল দল। Next game, next World Cup, I really feel like we have a chance of winning it. It was love, it was passion, it was everything else. So Cape Verde wanted, they deserve more. But next time, they're a good team. I'm super proud of what our team did and we made it really far.
We had a 1% chance, and we just did everything we wanted to. We are so proud of our players. We continue to be proud. Win, lose, tie. রাউন্ড অফ 16 নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার। বিশ্বকাপ শিরোপা ধরে রাখার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে আলবিসেলেস্তেরা। রাউন্ড অফ 16-এ তাদের প্রতিপক্ষ ইজিপ্ট, আরও একটা আফ্রিকান প্রতিপক্ষ। কেপ ভার্দের বিপক্ষে যে ভুলগুলো করেছে আর্জেন্টিনা, নিশ্চিতভাবেই মোহাম্মদ সালাহ দলের বিপক্ষে একই ভুলের পুনরাবৃত্তি করতে চাইবে না লিওনেল মেসির দল। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মায়ামিতে রূপকথার জন্ম দিতে বসেছিল কেপ ভার্দে, কিন্তু যেখানে লিওনেল মেসি নামের এক জাদুকর আছেন সেখানে শেষ হাসি তো আলবিসেলেস্তেদেরই। তবে ম্যাচ শেষে আত্মতুষ্টি নয়, বরং মেসির কণ্ঠে ঝরল ভুল শুধরে নেয়ার আকুতি এবং সতীর্থদের প্রশংসা। বিশ্বকাপে নিজের রেকর্ড ভাঙা 20তম গোল করেছেন LM10। 7 গোল আর 1 অ্যাসিস্ট নিয়ে চলতি আসরের গোল্ডেন বুটের রেসে আবারও 1 নম্বরে উঠে গেছেন আর্জেন্টাইন জাদুকর। নামটা যখন আর্জেন্টিনা, তখন প্রত্যাশার পারদ আকাশচুম্বী। কিন্তু ফুটবল বিধাতা হয়তো ফ্লোরিডার সবুজ মাঠে অন্য এক মহাকাব্য লিখতে চেয়েছিলেন। একদিকে বিশ্ব চ্যাম্পিয়নদের দাপট, অন্যদিকে পুচকে কেপ ভার্দের বুক চিতিয়ে লড়াই। ম্যাচের প্রতিটা মিনিটে ছড়িয়ে থাকলো স্নায়ুচাপ আর খাঁটি রোমাঞ্চ। তবে দিনটা যার হতেই হতো, তিনি তো সেই একজন। ম্যাচের 29 মিনিটে লিসান্দ্রোর বাড়ানো বল আলতো ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষক ভজিনহাকে পরাস্ত করলেন আধুনিক ফুটবলের জাদুকর। বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে স্পর্শ করেন 20 গোলের মাইলফলক। কিন্তু এরপরও জয়টা এলো না সহজে। সত্যি বলতে আমরা জানতাম ম্যাচটা কতটা কঠিন হতে যাচ্ছে। এই দলটা কিন্তু স্পেন বা উরুগুয়ের কাছেও হারেনি। আমরা প্রথমার্ধে গোল পেয়ে ভেবেছিলাম ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে, কিন্তু হলো তার উল্টো। আমরা একটু বেশি রক্ষণাত্মক হয়ে পড়েছিলাম এবং ওদের ওপর চাপ সৃষ্টি করতে পারিনি। 2-2 সমতার পর ম্যাচ যখন টাইব্রেকারের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই 111 মিনিটে ক্রিস্টিয়ান রোমেরোর হেড কেপ ভার্দের ডিফেন্ডারের গায়ে লেগে জড়িয়ে যায় জালে। 3-2 ব্যবধানের এই জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে আর্জেন্টিনা। ম্যাচ শেষে নিজের মাইলফলক কিংবা জয় সবকিছু ছাপিয়ে মেসির কণ্ঠে ঝরল তাই প্রতিপক্ষের প্রতি সমীহ। এই বিশ্বকাপটা এই কারণেই স্পেশাল। এখানে প্রতিটি দল সমান শক্তিশালী এবং প্রতিটা ম্যাচই কঠিন। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি, তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্রাম নেওয়া, পরের ম্যাচ নিয়ে ভাবা এবং ভুলগুলো শুধরে নেওয়া। গোল করা যদি মেসির অভ্যাস হয়, তাহলে এই ম্যাচে আর্জেন্টিনাকে টেনে গোলার কৃতিত্ব ডিফেন্ডারদের। লিসান্দ্রো মার্টিনেজ কিংবা ক্রিস্টিয়ান রোমেরোরা যে শুধু গোল ঠেকানোতেই পারদর্শী নন, ডেড বল বা সেট পিস থেকে দলের জয়েও ভূমিকা রাখতে পারেন, তা আরও একবার প্রমাণিত। অধিনায়কও ফুল মার্ক দিলেন সতীর্থদের। আজ সেট পিস আমাদের খুব সাহায্য করেছে। আমাদের দলে বাতাসে ভেসে আসা বল লুফে নেওয়ার মতো দারুণ কিছু ফুটবলার আছে। শুধু কুতি বা লিচাই নয়, ম্যাক অ্যালিস্টারও আছে। এই টুর্নামেন্টে রক্ষণ এবং আক্রমণ দুদিক থেকেই শক্তিশালী হওয়াটা ভীষণ জরুরি। কেপ ভার্দের রূপকথা থামিয়ে দিয়ে আর্জেন্টিনার পরের গন্তব্য এখন আটালান্টায়, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে মোহাম্মদ সালাহর মিশর। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। কেপ ভার্দের বিপক্ষে শেষ পর্যন্ত জয় পাওয়ায় যেন হাঁপ ছেড়ে বাঁচেন আর্জেন্টিনার সমর্থকরা। ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় ম্যাচ দেখে শীর্ষ 16 নিশ্চিতের আনন্দ নিয়ে বাড়ি ফেরেন তারা। বলেন, চাপে পড়লেও বিশ্বাস ছিল ম্যাচটা জিতবে মেসির দলই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আকাশী নীল সমুদ্রে মেসি মেসি গর্জনে ঢেউ তোলেন আর্জেন্টাইন সমর্থকরা। আকাশী নীল জার্সি পরে মেসিদের সমর্থন দিতে বিগ স্ক্রিনের সামনে ছিলেন ভক্তরা। রাউন্ড অফ 32-তে কেপ ভার্দের বিপক্ষে LM10-এর ওপরেই ছিল তাদের নজর। এক ম্যাচ পর রেকর্ড নিয়ে শুরুর একাদশে ফিরলেন মেসি। সেখান থেকেই সমর্থকদের উল্লাস শুরু। তারা বিশ্বাস রেখেছিলেন লিওই হবেন আলবিসেলেস্তেদের ত্রাতা। আরো বেশি সে আগ্রাসী এবং আমরা ওনার কাছ থেকে আরো কয়েকটি গোল পাবো। প্রথম মনে করছিলাম ম্যাচ ড্র হবে, পরে দুর্দান্ত একটা গোলের সাথে আমরা ম্যাচ জিতে গেছি। মেসির দিক থেকে সে 100% দিয়েছে, আমরা মেসিকে নিয়ে কোনো আপসেট নাই। গ্রুপ পর্বে স্পেন উরুগুয়েকে রুখে দেওয়া ভুজিনিয়াদের নিয়ে বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকরা নির্ভর ছিলেন। তবে বারবার লিড হারানোর পর হতাশা আর টেনশন গ্রাস করে তাদের। কিন্তু মেসিদের উপর বিশ্বাস এক মুহূর্তের জন্য কমেনি। ফার্স্টে যখন গোল পড়ছে তখন তো অনেক খুশি ছিলাম, পরের বার যখন ওই দলে যখন গোল দিছে তখন আবার টেনশন। 2-2 হয়ে গেছে যখন, তখন আমার প্যানিক অ্যাটাক হয়ে গেছিল ভাই। আমি লিটারালি কান্না করতেছিলাম। কেবাবাদে স্পেনের সাথে ড্র করছে, উরুগুয়ের সাথে ড্র করছে, ইভেন সৌদি আরবের সাথে ড্র করে আসছে। কেবাবাদে কোনো সময় ছোট দল ছিল না। আমরা তো ভয় পেয়েছিলাম যে আমরা হেরে যাব, তবে লাস্ট মোমেন্টে আমরা জিতে গেলাম।
স্কালোনির দলের ছন্দের প্রার্থনায় ছিলেন টিএসসির সমর্থকরা, যেই প্রার্থনা ফুটবল বিধাতাও ফিরিয়ে দিতে পারেননি। দুর্দান্ত কামব্যাকে আর্জেন্টিনা শেষ 16তে পৌঁছানোয় শিরোপা ধরে রাখার স্বপ্ন বাঁচিয়ে রইল সমর্থকদের। কেপ ভার্দে ছোট দল না, ছোট দল হলে কেপ ভার্দে 32-এ খেলতে পারতো না। তোমরা পর্তুগাল নিয়ে আসো, ব্রাজিল নিয়ে আসো, চোর রাস্তায় যে কোনো টিম নিয়ে আসো, আমরা খেলবো, এই লোকটা খেলবে, আসো খেলবো। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে টিএসসির আর্জেন্টাইন সমর্থকরাও জয়ের আলোয় আলোকিত হয়েছেন। রুদ্ধশ্বাস লড়াই শেষে জয়ের আনন্দে মাতোয়ারা সবাই। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। ৩৭ বছরের নেতৃত্বের অবসান, কিন্তু অশ্রু আর স্মৃতিতে এখনও অম্লান আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতাকে শ্রদ্ধা জানাতে তেহরান জনসমুদ্রে পরিণত হয়েছে। কর্তৃপক্ষ বলছে খামেনির জানাজায় আগামী 3 দিনে শুধু তেহরানেই 1.5 থেকে 2 কোটি মানুষের সমাগম হতে পারে। এছাড়াও তেহরানে অবস্থান করছেন অর্ধ শতাধিক দেশের প্রতিনিধি। শনিবার ভোর থেকে রাজধানীর তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লার সামনে ঢল নামে মানুষের। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শোক ও শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হচ্ছেন ইরানিরা। প্রিয় নেতার কফিন দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়ছেন। তেহরানে সাধারণ মানুষের জন্য 2 দিন ব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় সর্বস্তরের মানুষ আয়াতুল্লাহ খামেনি ও তার পরিবারের প্রয়াত কয়েকজন সদস্যের প্রতি শ্রদ্ধা জানাবেন। ইরান কর্তৃপক্ষ বলছে 3.5 দশক ধরে ইরানের শাসন ক্ষমতায় থাকা আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানাতে শুধু তেহরানেই 1.5 থেকে 2 কোটি মানুষের সমাগম হতে পারে। সোমবার খামেনির শোকযাত্রা ইরানের দক্ষিণে কোম নগরের উদ্দেশ্যে যাত্রা করবে। এরপর ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালা হয়ে শেষ গন্তব্য হবে মাশহাদ। শিয়া ইসলামের 8ম ইমামের মাজার এবং খামেনির জন্মস্থান হওয়ায় সেখানে প্রায় 40 লাখ মানুষের অংশগ্রহণের আশা করছে ইরান। কর্তৃপক্ষ বলছে 1989 সালে আয়াতুল্লাহ আলী খামেনির পূর্বসূরি ও ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার পর ইরানে এটি সবচেয়ে বড় জনসমাগম হতে চলেছে। খোমেনির শোক ও দাফন অনুষ্ঠানে প্রায় 1 কোটি মানুষ অংশ নিয়েছিলেন। আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে কোটি কোটি মানুষ অংশ নিলেও নিরাপত্তার কারণে বাবার শোক অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না ছেলে মোস্তফা খামেনি। সম্প্রতি তাকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। এর আগে শুক্রবার তেহরানের বিশাল প্রার্থনা হলে শায়িত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতাকে শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ শীর্ষ নেতারা। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, ধর্মীয় নেতা এবং ইরানের মিত্রদের পরিবারও শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। এদিকে খামেনির স্মরণ অনুষ্ঠানে অংশ না নিতে পূর্ব ইউরোপ, আফ্রিকা, উপসাগরীয় অঞ্চল ও পূর্ব এশিয়ার অন্তত 13টি দেশের উপর যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করেছিল বলে খবর প্রকাশ করেছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি। তবে যুক্তরাষ্ট্র এই অভিযোগের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। রাইসা জান্নাত, সময় সংবাদ। দুপুরের সময় আরও থাকছে। ভারত থেকে চাল আমদানির গুজব রটিয়ে বাজারে অস্থিরতা তৈরি, কম দামে বিক্রিতে বাধ্য হচ্ছেন কৃষক। ব্রাহ্মণবাড়িয়ার মিল মালিক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগের তির। পঞ্চমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। মধ্যরাতে ফ্লাড লাইট বন্ধ করে কয়েক দফা চেষ্টা চালানো হয়, তবে টর্চ লাইট জ্বালিয়ে পাহারা দিয়ে রুখে দেয় বিজিবি ও স্থানীয়রা। পুশিনে বাধ্য হয়ে 12 জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। লাঠিসোঁটা ও টর্চ লাইট নিয়ে সীমান্তে গ্রামবাসী, তাদের সাথে সতর্ক অবস্থানে বিজিবির সদস্যরা। শুক্রবার মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জের চাকপাড়া সীমান্তে হঠাৎ ফ্লাড লাইট বন্ধ করে দেয় বিএসএফ। এই সময় বেশ কয়েকজন নারী পুরুষকে শূন্য রেখায় নিয়ে আসে তারা। স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে লাঠিসোঁটা ও টর্চ লাইট নিয়ে সীমান্তে জড়ো হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমান্তে। বারবার লাইট নেওয়া ছিল, ওরা লোকজন লেছে, গাড়িতে লোক এসেছে, আর গাড়ির লোক এসেছে, আর আবার লাইট নেমেছে, আবার বন্ধ করছে। মানে বাংলাদেশ লোক পাঠাবে, আমরা বিজিবি ভাইকে সব আমরা গ্রামবাসীদের সব পাহারা দিয়েছি। আমরা যেন বুঝতে না পারি, ওই জন্য ওরা লাইট অফ অন করছিল, যেন আমরা ধরতে না পারি কি যে হ্যাঁ ওরা আছিল। কিন্তু আমরা দেখেছি ব্রিজের ওপর থেকে ওরা 10-12 জনকে দেখেছিলাম।
খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে। কয়েক দফা পুশিনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ এর সদস্যরা। অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয়দের সহযোগিতায় সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। রাত 3-4 ভোর ম্যাঘ হয়েছে, তারপর ম্যাঘে ভিজে আমরা পুলিশের সাথে ওখানে ছিলাম। ফজরের সময় কিন্তু 2-3টা গাড়ি নিয়ে আসে, ওই 2-3টা গাড়িতে মনে হয় আবার তারা ব্যাক করে চলে গেছে। আমরা দেশের জন্য আমরা জীবন দিতে রাজি আছি, আমরা দেশকে রক্ষা করতে রাজি আছি। গত মাসে চাঁপাইনবাবগঞ্জের 4টি সীমান্ত দিয়ে 64 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। যদিও স্থানীয়দের দেওয়া তথ্য ও সহযোগিতায় সেই চেষ্টা ব্যর্থ করে বিজিবি। তানজিল হাসনাত, সময় সংবাদ। রাজধানীর বিভিন্ন এলাকায় পানি সংকটকে পুঁজি করে বছরের পর বছর ধরে গড়ে উঠেছে অবৈধ সংযোগের শক্তিশালী সিন্ডিকেট। সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে রাতের আধারে রাস্তা খুঁড়ে ওয়াসার লাইন থেকে সংযোগ চলে যাচ্ছে বাসাবাড়িতে। বিনিময়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে পাম্প অপারেটর, ঠিকাদার সহ চক্রের সদস্যরা। আব্দুল লতিফের ছবিতে আবু সাইদ নিশানের বিশেষ রিপোর্ট। লাইন দিতেছে আবার কাটতেছে। রাজধানীর পূর্ব কাফরুল গভীর রাতে রাস্তা খুঁড়ে ওয়াসার মূল কোবরা লাইন থেকে পাইপ বের করছেন কয়েকজন। এরপর সেই পাইপ সুয়ারেজ লাইনের ভেতর দিয়ে পৌঁছে দেওয়া হয় গ্রাহকের বাসায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাটির নিচ দিয়ে এই পাইপগুলো নিয়ে এবং এই যে এবার সোজা গিয়ে এই যে বাসা বাড়িগুলো আছে এইখানটায় দেখা যাচ্ছে যে এই অবৈধ সংযোগগুলো দেওয়া হচ্ছে এবং এই অবৈধ সংযোগগুলোর ক্ষেত্রে এখনো পর্যন্ত ওয়াসা কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। অবৈধ সংযোগ খুঁজতে রাজধানীর মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া সহ বিভিন্ন এলাকায় সময় সংবাদ। ক্যামেরায় ধরা পড়ে এমন অসংখ্য অবৈধ পাইপলাইন। স্থানীয়দের দাবি লাখ লাখ টাকা হাতিয়ে প্রায় 2000-এরও বেশি অবৈধ সংযোগ দেয়া হয়েছে এসব এলাকায়। আর এসব সংযোগের কারণে বৈধ গ্রাহকদের বাসায় দিনের পর দিন মিলছে না পর্যাপ্ত পানি। মাটির নিচ দিয়ে এভাবে এই পানি সংযোগগুলো কিন্তু যাচ্ছে এবং ওই জায়গাটায় কিন্তু ঢালাই করে দেওয়া হয়েছে। যেখানে সুয়ারেজ লাইন থেকে যে পাইপগুলো আসছে সেটি কিন্তু ওইখানটা ঢালাই করে এইভাবে মাটি চাপা দিয়ে বালু দিয়ে কিন্তু এই যে আমরা একটু আগে দেখতে পাচ্ছি পাইপ, এই পাইপের মধ্য দিয়ে কিন্তু এই সংযোগগুলো যাচ্ছে। অবৈধ লাইন দিতে এসব লাইনে পানি আছে, আমাদের সব লাইনে কোনো 17-18 দিন পানি নেই। লাইন দিতেছে আবার কাটতেছে আবার এই পর্যায়ে চলতেছে। প্রত্যেকটা বাড়িতে দেখেন আপনি লাইন আছে, ওয়াটার লাইন আছে, এরকম ধরনের পাইপ দেওয়া আছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে গ্রাহক সেজে যোগাযোগ করা হয় ওয়াসার শেওড়াপাড়া 4 পাম্পের অপারেটর শাওনের সঙ্গে। গোপন কথোপকথনে তিনি সংযোগের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। লাইনের ব্যাপারে তাহলে একটু হেল্প করেন আপনি। কিন্তু ক্যামেরা নিয়ে তার কর্মস্থলে গেলে পাল্টে যায় দৃশ্য। সব অভিযোগ অস্বীকার করেন শাওন। আমার ফাঁসানোর জন্য আর কি করছে। আমি যে মানে ওদের সামনে যে রিপোর্টটা দিচ্ছি, আমি এই জায়গায় 2 জন লোককে চিনি, সেটা হলো লেখক আর শান্ত। তবে সময় সংবাদের হাতে এসেছে শাওনের সম্পৃক্ততার একাধিক অডিও, ভিডিও ও অন্যান্য দালিলিক তথ্য, যা তার বক্তব্যের সঙ্গে মিল নেই। সেই সূত্র ধরে এগোতেই পরিচয় হয় চক্রের আরেক সদস্য ঠিকাদার শান্তর সঙ্গে। ব্যায়ামঘরে সবগুলো না আমি ওইখানে 6টা-7টা কানেকশনের কাজ করছি। সিস্টেম ওয়াইজ টাকা নিয়ে তারপর ওইখান থেকে কানেকশনগুলো করে দেয়। এটা ওয়াসার সাথে এই ওয়াসার শাওন, তারপর ওদের সাথে আরও জড়িত আছে স্বপন, হাবিব, ঠিক আছে, ওরা সম্মিলিতভাবে এই কাজগুলো আমাদেরকে করে দেয় আর কি। বিনিময়ে তারা টাকা খায়। আপনারা সহযোগিতা করলে না আমরা করতে পারবো। অনুসন্ধানে উঠে আসে আরও একটি নাম, লিয়াকত। স্থানীয়দের ভাষ্য, অবৈধ পানির সংযোগের অভিযোগে একসময় কারাভোগও করেছেন তিনি। তবে এবার তার খোঁজে এলাকায় গেলেও কেউ মুখ খুলতে রাজি হননি। এসব অভিযোগ নিয়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের মুখোমুখি হয় সময় সংবাদ। তাদের চিহ্নিত করতে সমর্থ হবো। সে যদি ওয়াসার কর্মকর্তা বা কর্মচারী হয়, উনি কিছুক্ষণ পরে আর চাকরিতে থাকতে পারবেন না, এই ক্ষেত্রে কোনো আপোষ নাই। আর বাইরের যদি লোক হয় তখন আইনগত স্থানীয় পুলিশের সহায়তায় আইনগতভাবে কি করা সে ব্যবস্থা আমরা নেব। তবে এলাকাবাসীর প্রশ্ন, বছরের পর বছর ধরে যদি প্রকাশ্যেই চলে এই অবৈধ বাণিজ্য, তাহলে সংশ্লিষ্টদের চোখ এড়িয়ে গেল কিভাবে? সংকটের গল্প পরিণত হলো অপরাধের গল্পে, যেখানে জড়িত ঠিকাদার, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ স্বয়ং ওয়াসার কর্মীরাও। বহু বছর ধরে চলছে এই পানি বাণিজ্য, ভোগান্তিতে হাজার হাজার পরিবার, কিন্তু এখনো হয়নি স্থায়ী সমাধান। এখন দেখার বিষয় এই সংকট নিরসনে কি পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।
উত্তরের মানুষের কাছে তিস্তা শুধু একটি নদী নয়, এটি জীবন জীবিকার প্রধান অবলম্বন। তবে শুষ্ক মৌসুমে প্রয়োজনের সময় পানি না থাকলেও হঠাৎ উজান থেকে পানি ছেড়ে দিয়ে সৃষ্টি করা হয় ভয়াবহ বন্যা। বর্ষার ভরা মৌসুমেও তিস্তা পানি শূন্য। পরিদর্শনে এসে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রী বলেন, বিগত সময়ে ভারতের দাদাগিরির কারণে পানির ন্যায্য হিস্সা পায়নি বাংলাদেশ। তাই দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রত্যাশা তার। ভরা বর্ষাও উত্তরের প্রাণ তিস্তা যেন প্রাণহীন এক নদী। কোথাও হাঁটু সমান পানি, কোথাও জেগে উঠেছে বিস্তীর্ণ চর। যে নদী একসময় ছিল উত্তরের মানুষের আশা, সেটি এখন হয়ে উঠেছে দীর্ঘশ্বাসের আরেক নাম। বর্ষা মৌসুমে তিস্তা নদীর এমন চিত্র নিত্যদিনের। উজানে পানি প্রত্যাহার আর দীর্ঘদিনের অব্যবস্থাপনায় তিস্তা তার স্বাভাবিক রূপ হারিয়েছে। ভারতের স্বেচ্ছাচারিতায় এই জনপদ রূপ নিয়েছে দুর্যোগপ্রবণ এলাকায়। পানির অভাবে সেচ সংকটে কষ্ট করে কৃষক ফসল ফলালেও অনেক সময় তা রক্ষা পায় না, কারণ কোনো পূর্বাভাস ছাড়াই উজান থেকে হঠাৎ পানি ছেড়ে দিলে কয়েক ঘন্টার মধ্যেই তিস্তা রূপ নেয় ভয়াল বন্যায়। ভেসে যায় পাকা ধান, সবজি, বসতঘর। যখন খরাকাল আসে তখন একবার শুকনা, আমরা এখানে মনে করেন যে নদী গোসল করার পানি পাই না। পানির যখন সমস্যা, যখন আমাদের পানি চাই তখন আমরা পাই না, যখন আমাদের আবাদ ভেসে নিয়ে যায়, যখন লাগে না। এই যে কিছুদিন আগে আমাদের বাদাম, এটা সিজন না, তখন কিন্তু ভেসে নিয়ে গেছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন যদি করেন তাহলে এই অঞ্চলের মানুষ আমরা তার কাছে কৃতজ্ঞতা জানাবো। পরিদর্শনে এসে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, আন্তর্জাতিক নদীর পানি বন্টনের নীতিমালা থাকলেও ভারতের দাদাগিরির কারণে দীর্ঘদিন তিস্তার পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেবে। এই তিস্তা পাড়ের মানুষ দুঃখী, বেকারত্বে ধুকে ধুকে মারা যাচ্ছে। এ কারণে এই আন্দোলন করা হয়েছে। আশা করি শীঘ্রই সরকার এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এই মানুষগুলোকে একটা সঠিক জায়গায় নিয়ে আসার যা যা পদক্ষেপ তারা গ্রহণ করবে। কখনো পানির জন্য হাহাকার, কখনো পানির তাণ্ডব। এই দুই চরম বাস্তবতার মাঝেই বছরের পর বছর কাটছে তিস্তাপাড়ের বাসিন্দাদের। পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করা এবং মহাপরিকল্পনার বাস্তবায়নই পারে এই নদীকে আগের রূপে ফিরিয়ে দিতে আর লাখো মানুষের জীবনে এনে দিতে স্বস্তির বার্তা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ। হাম সেরে ওঠার আগেই বাড়তে শুরু করেছে ডেঙ্গু। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। উপজেলা পর্যায়ে চিকিৎসার ভালো পরিবেশ না পেয়ে ঢাকামুখী হচ্ছেন রোগীরা। চিকিৎসকরা বলছেন, হাম পরবর্তী নানা জটিলতার সঙ্গে ঝুঁকি বাড়াচ্ছে অ্যাডিনোভাইরাস নিউমোনিয়া। আর ডেঙ্গু নিয়ে ব্যক্তিগত সচেতনতার উপর জোর তাদের। 3.5 মাস পার হলেও বদলায়নি হাম ওয়ার্ডের চিত্র। স্বজনের আহাজারি আর শিশুদের নিঃশব্দ আর্তনাদে এখনও ভারী পরিবেশ। বর্তমানে হাম উপসর্গ নিয়ে ভর্তি অধিকাংশ শিশুই হাসপাতালে আসছে একাধিকবার। রোগীদের মধ্যে বেশিরভাগেরই মারাত্মক নিউমোনিয়ায় অবস্থা জটিল পর্যায়ের। ওর জ্বর ফার্স্টে হয়েছে, তারপর 2 দিন পরে হলো এই গুটি গুটি বের হয়েছে, তারপরে হলো বাথরুম করছে, বমি করছে, তারপরে এখানে নেওয়া আসা হয়েছে। নিউমোনিয়া হয়েছিল, নিউমোনিয়ার তো মনে করেন নিউমোনিয়ার কিছু ভালো হয়েছে, ভালো হওয়ার পর আবার হাম হচ্ছে। এদিকে হাম সেরে ওঠার আগেই বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগের চাপ। স্বজনদের অভিযোগ, উপজেলা পর্যায়ে চিকিৎসার ভালো পরিবেশ না পেয়েই ঢাকামুখী হচ্ছেন রোগীরা। ফ্যান নাই, বেড নাই, নিচেই সব মাদুর কিছুই নাই। ওই পরিবেশে থাকলে আমার মনে আরো অসুস্থ হয়ে যেত। এই কারণে আমরা ওই জায়গা না রেখে ওনাদের কথা না শুনে আমরা এখানে নিয়ে আসছি। চিকিৎসকরাও বলছেন, বর্তমানে হাম পরবর্তী জটিলতা নিয়ে বেশি রোগী আসছেন। সেই সঙ্গে ঝুঁকি বাড়াচ্ছে অ্যাডিনোভাইরাস নিউমোনিয়া। আর ডেঙ্গু নিয়ে ব্যক্তিগত সচেতনতার উপর জোর দিতে বললেন চিকিৎসক। হাম জনিত কারণে যে নিউমোনিয়া হয়, বিশেষ করে এটা হামের জীবাণু দ্বারা হয়, মিজেল ভাইরাস দ্বারা হয়, আর আদার্স মিজেল ভাইরাস দ্বারা। এর ভিতরে যে নিউমোনিয়াগুলো সবচেয়ে বেশি বাচ্চাদেরকে এখন পরিলক্ষিত আছে অ্যাডিনোভাইরাস। এই অ্যাডিনোভাইরাস নিউমোনিয়ার কমপ্লিকেশনগুলো সাধারণত বেশি নিয়ে ভর্তি হচ্ছে। হাম ডেঙ্গুর মতো ভাইরাসজনিত যে কোনো রোগ থেকে শিশুদের সুস্থ রাখতে প্রোটিনযুক্ত খাবার খাওয়ানোর পরামর্শ চিকিৎসকদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে তাপপ্রবাহ আর দাবানলে বিপর্যস্ত পর্তুগাল। আগুনে পুড়ছে বিস্তীর্ণ বনভূমি। নিয়ন্ত্রণের চেষ্টা হাজারো দমকল কর্মী। সুইজারল্যান্ডে দাবদাহে গলছে হিমবাহগুলো।
সবার মতো বিনিময়ের একটি সুস্থ ধারার সংস্কৃতি না থাকলে দেশে গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর একটি হোটেলে আল উম্মা জার্নাল ও ওয়েবসাইটের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। যে যার জায়গা থেকে মত প্রকাশের মধ্য দিয়েই এই অঞ্চল ও বিশ্বের মানুষ সঠিক পথ খুঁজে পাবেন বলে মন্তব্য করেন তিনি। এ সময় জার্নাল ও ওয়েবসাইটটি বুদ্ধিবৃত্তিক সহযোগিতা ও দায়িত্বশীল চিন্তাধারাকে এগিয়ে নিতে কাজ করবে বলে জানান বক্তারা। তথ্যমন্ত্রী আরও বলেন, কোনোভাবেই একটি নির্দিষ্ট চিন্তা ও নির্দিষ্ট দর্শনের একক আধিপত্য কোনো সমাধান হতে পারে না। যে যার জায়গা থেকে তার কথা বলবেন এবং আমরা সুস্থভাবে সেই কথাগুলিকে বিনিময় করব। এর মধ্য দিয়েই দেশের মানুষ, অঞ্চলের মানুষ এবং বিশ্বের মানুষ তাদের সঠিক পথ খুঁজে বের করবেন। কোনোভাবেই একটি নির্দিষ্ট চিন্তা অথবা একটি নির্দিষ্ট দর্শনের একক আধিপত্য কোনো সমাধান হতে পারে না। আবার সকল মত বিনিময়ের একটি সুস্থ সংস্কৃতি না থাকলে পরে আমরা গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে পারবো না। কঠিন সময়ে বাজেট ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে এসে দেশকে সম্ভাবনার দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে ঢাকা থেকে নিজ শহর চট্টগ্রামে পৌঁছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এছাড়াও তিনি বলেন, বাজেট বাস্তবায়নের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াবে। দেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে $1 ট্রিলিয়ন অর্থনীতির দিকে সরকার এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। একটা কঠিন সময়ে যে আমরা যেটা বিগত সরকারগুলো থেকে ইনহেরিট করেছি, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থনীতিতে এখন খুবই খারাপ অবস্থায় আছে। যেটা আমরা পেয়েছি এখান থেকে আগে বেরিয়ে আসতে হবে, এই ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে এসে স্থিতিশীল করতে হবে, তারপরে সম্ভাবনার দিকে যাব, তারপরে অর্থনীতি তার যে আমরা এই যে প্রসপ্যারিটি যেটা বলতেছি সেটা শুরু হয়ে যাবে। এবার বাণিজ্যের সংবাদ। ভারত থেকে আমদানি গুজব রটিয়ে ধান চালের বাজারকে অস্থির করার অভিযোগ উঠেছে মিল মালিকদের বিরুদ্ধে। বাধ্য হয়ে কম মূল্যে ধান বিক্রি করছেন আশুগঞ্জ ধান চালের হাটে আসে কৃষকরা। তবে প্রজ্ঞাপন জারি করে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিচ্ছে খাদ্য মন্ত্রণালয়। ব্রাহ্মণবাড়িয়া থেকে হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। গেল বড় মৌসুমে সরকার 36 টাকা কেজি দরে ধান ও 1444 টাকা দরে প্রতিমণ ধান সংগ্রহের দাম নির্ধারণ করে। তবে সরকার ভারত থেকে 1.5 লাখ টন চাল আমদানি করবে। সম্প্রতি এমন গুজব রটিয়ে দেশের পূর্বাঞ্চলের অন্যতম ধান চালের বৃহৎ হাট মেঘনার তীরবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধান চালের বাজারকে অস্থির করার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। মিল মালিক পক্ষের দাবি, চালের মিলগুলোতে বিপুল পরিমাণ অবিকৃত চাল রয়েছে, আবার চাল আমদানি হলে দাম আরও কমে যাবে। এই অজুহাতে হাওড় অঞ্চলের কৃষক ও ব্যাপারীদের কাছ থেকে ধান কিনছেন না মিল মালিকেরা। এমন পরিস্থিতিতে হাজার হাজার মন ধান নিয়ে আশুগঞ্জ বাজারে এসে বাধ্য হয়েই কম মূল্যে বিক্রি করতে হচ্ছে তাদের। লোক হয়েছে 1200 টাকা আর ধান হয়েছে 800 টাকা, তাই এটা ফুসে না তো। ধান কইরা আমরা লুজার, কেন লুজার? কামলা হয়েছে 1200-1500 আর ধান হয়েছে 700-800। নৌকার আমদানিটা বেশি দেখলেই আপনার বাজারটা স্ট্রাইক করে কমাইলা। এক পয়সা না ধান, আরেক হলো ধানের নাই দর, এই অবস্থানে আছে আর কি। চাইলের দর ভালো না, বন্দর চাইল টানে না, গুড়ানো চাইল টানতেছে না। রেট দিছে 1440 টাকা আর আমরা দাম 700 টাকা। বিভিন্ন দরের ধান আছে, ধান টান কিনে আমরা চাউল কোনো বেচতারি না। এদিকে খালি ধান নিয়ে জমাইতেছি, মিল টিল বন্ধ হয়ে গেছে। যারা ক্রয় করবে আর আতঙ্কের মধ্যে ফিরে গেছে গা, যারা চাইল ক্রয় করবে তারা আতঙ্কের মধ্যে ফিরে গেছে গা। এদিকে কৃষক যেন ন্যায্য মূল্য পায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানান কৃষি বিপণন কর্মকর্তা। আর খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে গুজবের ব্যাপারে সতর্ক করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয় থেকে একটা পরিপত্র জারি করা হয়েছে, একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে যে আসলে এটা গুজব, এরকম সরকারের কোনো পরিকল্পনা নাই বলে আমরা জানি। দাম যেন তারা পায় সেজন্য তাদেরকে আমরা
কিছু কৃষকদেরকে উৎসাহিত করেছে যেন সরকারি ন্যায্য মূল্যে তারা বিক্রি করে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল থেকে 4,97,790 মেট্রিক টন চাল উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আগামী 31 আগস্টের মধ্যে এ অঞ্চল থেকে সরকার 48 টাকা কেজি দরে 4,993 মেট্রিক টন আতপ চাল এবং 49 টাকা কেজি দরে 59,272 মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করবে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। বহুজাতিক ব্যাংক এইচএসবিসি বাংলাদেশের 257 কর্মী ছাঁটাইয়ে প্রচলিত আইন ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করা হয়নি। রাজধানীতে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা। পুরো ছাঁটাই প্রক্রিয়া বাতিল করে দায়ীদের বিরুদ্ধে তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। ব্যাংকিং কার্যক্রম পুনর্গঠনের অংশ হিসেবে রিটেল ব্যাংকিং বন্ধের সিদ্ধান্ত নেয় বহুজাতিক ব্যাংক এইচএসবিসি বাংলাদেশ। ছাঁটাই করা হয় 257 কর্মকর্তাকে। বেআইনি সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলতে বাংলাদেশ ব্যাংকের কাছে লিখিতভাবে এই কর্মকর্তাদের ছাঁটাই করা হয়েছে উল্লেখ করা হলেও কর্মীদের অব্যাহতি দেয়া হয় সাধারণ চাকরিচ্যুতির কাগজ দিয়ে। শনিবার রাজধানীর ইআরএফ মিলনায়তনের সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা অভিযোগ করেন, কর্মী ছাঁটাইয়ে প্রচলিত আইন ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করা হয়নি। 20 নভেম্বর 2025 তারিখে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের কাছে লিখিতভাবে আমাদের রিট্রেন্সড অফিসিয়ালস অর্থাৎ ছাঁটাইকৃত কর্মকর্তা হিসেবে স্বীকৃতি দিয়েছে। সেই কাগজের ভিত্তিতেই কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনে শাখাগুলো বন্ধ হয়েছে। অন্যদিকে সেই একই ব্যাংক আমাদের কাছে এসেছে শ্রম আইনের 26 ধারার সাধারণ চাকরিচ্যুতির কাগজ নিয়ে। ফলে ছাঁটাইয়ের সকল আইনি সুরক্ষা থেকে আমরা বঞ্চিত হয়েছি। পুরো ছাঁটাই প্রক্রিয়া বাতিল করে দায়ীদের বিরুদ্ধে তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানান ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কর্মীদের প্রভিডেন্ট ফান্ড সহ ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তারা। পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এইচএসবিসি পুরো ছাঁটাই প্রক্রিয়াটি আইন না মেনে করেছে। তাই এই পুরো ছাঁটাই প্রক্রিয়াটি বাতিল করে কারা এর জন্য দায়ী তার বিচার নিশ্চিত করা হোক। অবিলম্বে অর্থবহ আলোচনার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কর্মীদের ন্যায্য সেভারেন্স ও WPPF প্রদান করুন। বাংলাদেশ ব্যাংক, শ্রম মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ কামনা করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা। চাকরি হারায়নি। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে অবশেষে বিজয়ে হাসি হাসল শিবা শানু জয় চৌধুরী পরিষদ। রাতভর ভোট গণনা শেষে ভোরে ঘোষিত ফলাফলের সভাপতি নির্বাচিত হয়েছেন শিবা শানু। 2 বছরের জন্য সাধারণ সম্পাদক হয়েছেন জয় চৌধুরী। দ্বিবার্ষিক নির্বাচনে শিল্পীদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন জয় চৌধুরী। সারা রাত ভোট গণনার পর ঘোষিত ফলাফলে সভাপতি পদে শিবা শানু পেয়েছেন 243 ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর আরমান পেয়েছেন 173 ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে 237 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জয় চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন 179 ভোট। এবারে নির্বাচনে মোট 573 জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন 480 জন। ভোট গণনা শেষে 17টি ব্যালট বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় নতুন নেতৃত্বের নাম। শিবা শানু 243 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জয় চৌধুরী 237 ভোট পেয়ে নির্বাচিত। নির্বাচন ঘিরে গত কয়েকদিন ধরেই বিএফডিসিতে ছিল উৎসবমুখর আবহ। ভোট গ্রহণও সম্পন্ন হয় শান্তিপূর্ণ পরিবেশে। বিজয়ের পর নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক শিল্পীদের আস্থার প্রতিদান দিতে ঐক্য, কল্যাণ এবং দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। যারা আমাকে ভোট দিয়ে জয়ী করেছে তাদের মনে এত বেশি বিশ্বাস ছিল আমার প্রতি, এত ভালোবাসা ছিল আমার প্রতি যে তাদের এই ভালোবাসা, এই বিশ্বাসের পুরোপুরি মর্যাদা আমি কিভাবে রাখবো সেইটাই এখন আমাকে বেশি ব্যাকুল করে তুলেছেন। ঐক্য ধরে রেখে চলচ্চিত্রের স্বার্থে নতুন কমিটির হাত ধরে শিল্পী সমিতি আরও কার্যকর ও গতিশীল ভূমিকা পালন করবে, এমনটাই প্রত্যাশা শিল্পীদের। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।
আবার দেশে বাইরের খবর। চলমান তাপপ্রবাহে সৃষ্ট ভয়াবহ দাবানলে পড়ছে পর্তুগালের বিস্তীর্ণ বনভূমি। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই দাবানলে এরই মধ্যে পুড়ে গেছে দেশটির 10,000 হেক্টরেরও বেশি এলাকা। সেন্ট্রাল পর্তুগালের কয়েকটি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছে 1,000-এর বেশি দমকল কর্মী। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। দাউ দাউ করে জ্বলছে আগুন, বাড়ছে বিস্মৃতি। আগুনের লেলিহান শিখা গ্রাস করছে একের পর এক এলাকা। জুলাইয়ের শুরুর দিকেই তাপমাত্রার অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে সৃষ্ট দাবানলে বিপর্যস্ত পর্তুগালের গুরুত্বপূর্ণ জেলা ভিজেও। স্থানীয় সময় বৃহস্পতিবার জেলাটির ভৌজেলা মিউনিসিপ্যালিটির কাছাকাছি এলাকায় সৃষ্ট দাবানলে একদিনেই পুড়ে গেছে 7,000 হেক্টরের বেশি বনভূমি। আগুনের সূত্রপাতের খবর পেয়েই যোগ দেন দমকল কর্মীরা। দেশটির সিভিল প্রোটেকশন বিভাগের তথ্য অনুযায়ী ভৌজেলার দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে 1,000-এর বেশি দমকল কর্মী। কয়েকশো অগ্নি নির্বাপক বিভিন্ন যানবাহনের পাশাপাশি 8টি বিশেষায়িত অগ্নি নির্বাপক উড়োজাহাজ ব্যবহার করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এই দাবানল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রাণহানির আশঙ্কায় সেসব এলাকার বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হয় নিরাপদ আশ্রয়ে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভাতে এগিয়ে আসেন স্থানীয়রাও। শুক্রবার পর্যন্ত দেশটির বিভিন্ন জেলায় 46টি সক্রিয় দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 2,500-এর বেশি সদস্য। আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে 28টি অগ্নি নির্বাপক উড়োজাহাজ। সর্বোচ্চ প্রস্তুতি হিসেবে ইউরোপিয়ান সিভিল প্রোটেকশন ব্যবস্থা চালু করেছে দেশটি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। আবারও ফিফা বিশ্বকাপের খবর। শেষ হলো বিশ্বকাপের রাউন্ড অফ 32। 48 দলের বিশ্বকাপ এখন 16 দলের লড়াই। রাউন্ড অফ 16-এ ফুটবল বিশ্ব দেখবে এক ঝাঁক হাই ভোল্টেজ ম্যাচ, যেখানে পর্তুগাল মুখোমুখি হবে স্পেনের, ফ্রান্স খেলবে প্যারাগুয়ের বিপক্ষে, ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে, আর বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে মিশর। শেষ হলো ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 32। 48 দলের বিশ্বকাপ এখন কমে দাঁড়িয়েছে 16 দলের লড়াইয়ে। শ্বাসরুদ্ধকর এক একটি ম্যাচ শেষে বিশ্বকাপ পেয়েছে তার শীর্ষ 16, যেখানে যেমন আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তেমনি রয়েছে আলবেসিলেস্তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল, আছে উঠতে থাকা ফ্রান্স এবং স্পেন, অনেকটা ধুঁকতে ধুঁকতে সেরা 16তে জায়গা করে নেয়া পর্তুগাল, কলম্বিয়াও। সমর্থকদের জন্য সুখবর, রাউন্ড অফ 32-র পর তাদের অপেক্ষা করতে হচ্ছে না একেবারেই। আজ রাত থেকেই শুরু রাউন্ড অফ 16-এর লড়াই। শীর্ষ 16-র প্রথম ম্যাচ সহ আয়োজক কানাডার সামনে বিশ্বকাপের চমক মরক্কো। হিউস্টন স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 11টায়। এরপর একই দিন রাত 3টায় ফিলাডেলফিয়ায় মুখোমুখি হবে ফ্রান্স এবং প্যারাগুয়ে। দ্বিতীয় দিনের উন্মাদনা জুড়ে থাকবে সেলেসাওরা। রাত 2টায় আর্লিং হ্যালান্ডের নরওয়ের মুখোমুখি হবে কার্লো অ্যানচেলত্তির ব্রাজিল। আর সকাল 6টায় আরেক সহ আয়োজক মেক্সিকোর সামনে 66টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ডালাসে পর্তুগাল স্পেন হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হবে তৃতীয় দিনের লড়াই। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। আর ভোর 6টায় বিশ্বকাপের স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ রেড ডেভিল খ্যাত বেলজিয়াম। রাউন্ড অফ 16-এর শেষ দিনে মাঠে নামবে আর্জেন্টিনা, তাদের প্রতিপক্ষ মোহাম্মদ সালার ইজিপ্ট। ম্যাচ শুরু রাত 10টায়। আর কোয়ার্টার ফাইনালের আগে শেষ ম্যাচে কলম্বিয়ার প্রতিপক্ষ সুইজারল্যান্ড, ম্যাচ রাত 2টায়। রাউন্ড অফ 32 লড়াই শেষে ব্যক্তিগত অর্জনে গিয়ে লিওনেল মেসি। গোল্ডেন বুটের লড়াইয়ে সবার উপরে আর্জেন্টাইন জাদুঘর, তার গোল সংখ্যা 7। 6 গোল নিয়ে তারপরে আছেন কিলিয়ান এমবাপে, 5টি করে গোল আছে হ্যালান্ড এবং হ্যারি কেইনের। তবে গোল এবং অ্যাসিস্টে মিলিয়ে আবার সবার উপরে এমবাপে, তারপরেই আছেন মেসি। আর শুধু অ্যাসিস্ট হিসেবে নিলে এখন পর্যন্ত শীর্ষে মাইকেল অলিসে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে অবাক হবেন। এবারের আসরে তার ফেভারিট ফ্রান্স অথবা স্পেন। তবে মনে প্রাণে চান বিশ্বকাপের ফাইনাল খেলুক প্রিয় দল। আরও একবার ট্রফি উঠুক লিওনেল মেসির হাতে। সময় সংবাদের ক্যামেরায় এভাবেই বিশ্বকাপ ফুটবল নিয়ে নিজের অভিব্যক্তি জানিয়েছেন সাকিব আল হাসান। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ডালাসে কথা বলেছেন এসএম ইকবাল। বিশ্বকাপের দেশে বিশ্বের সেরা অলরাউন্ডার আমাদের সঙ্গে, তার উপস্থিতিতে মাঠের ক্রিকেট যেমন প্রাণবন্ত হয়, তেমনি এই বিশ্বকাপে তার উপস্থিতি নিশ্চয়ই বাংলা ভাষাভাষী যারা রয়েছেন বা যারা বাংলাদেশের ফুটবলকে ফলো করে থাকেন তারাও ভীষণভাবে অনুপ্রাণিত হচ্ছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সাকিব আল হাসান। সাকিব ভাইয়ের কাছ থেকে জানতে চাবো এবারের বিশ্বকাপ নিয়ে তার এক্সপেকটেশন। খুবই ভালো হচ্ছে, বিশেষ করে সাউথ আমেরিকার টিমগুলো এবং আফ্রিকার টিমগুলো খুবই ভালো করছে। তো পুরো ওয়ার্ল্ড কাপটাই অনেক এক্সাইটিং হচ্ছে বলে আমার কাছে মনে হয়। আর্জেন্টিনা সম্পর্কে আপনার এক্সপেকটেশনটা আসলে কোন পর্যায়ে গিয়েছে?
না, দেখেছি, আশা করি ভালো করবে, বাট ভালো না করলেও কোনো সমস্যা নেই। খেলাটা এনজয় করছি, যখন দেখার সুযোগ হয় তখন দেখি। বাট যেটা বললাম, আমার কাছে মনে হয় ফ্রান্স এবং স্পেনের সম্ভাবনাটা অনেক বেশি। মেক্সিকো ভালো করছে। সাকিব ভাই যে বললেন যে ভালো না করলে সমস্যা নেই, এটা কি লাস্ট ওয়ার্ল্ড কাপটা আর্জেন্টিনা জিতছে দেখে একটু নির্ভর কিনা? হ্যাঁ, সেটা বলতে পারেন। ভাগ্যের সহায়তা লাগবে, যেটা হয়তো 2022 সালে অতটা না হলেও চলতো। টিমটা আমার কাছে মনে হয় অনেক বেটার অবস্থায় ছিল। সেই জায়গা থেকে স্বাভাবিকভাবে এই ওয়ার্ল্ড কাপে ওরকম স্ট্রং না বলে আমি মনে করি। আচ্ছা, মেসিকে কেমন দেখছেন এবার? এত বয়সের পরেও এখনো পুরো টিম মেসির উপর নির্ভর করছে, সো সেটাই মানে দলগত দিক থেকে আর কি দুঃখজনক। বাট মেসি ভালো খেলছে, সেটা তো অবশ্যই ভালো লাগছে। সাকিব ভাই, এই মাঝে মধ্যে আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন, কিন্তু মাঝে মধ্যে ব্রাজিলের জার্সি গায়ে দেখা যায়, এটা আসলে কেন? এই ব্যাখ্যাটা একটু সবাই কনফিউজড, এটা একটু যদি বলেন। না, কনফিউজ হওয়ার কিছু নয়। সেদিন ব্রাজিল আর মরক্কোর ম্যাচ ছিল, আর রবিন ভাই যিনি আছেন উনি টিকিটটা দিয়েছিল এবং উনি জার্সিটা দিয়েছিল, তো এই কারণেই পরা। আচ্ছা, আর্জেন্টিনাকে ফাইনালে দেখলে অবাক হবেন কিনা, বা আর্জেন্টিনার হাতে ব্যাক টু ব্যাক যদি চ্যাম্পিয়নশিপ ওঠে, এটা হচ্ছে আপনাকে আসলে স্বস্তি দেবে কিনা? চ্যাম্পিয়ন হলে অবাক হব অবশ্যই। আমি তো অবশ্যই চাই চ্যাম্পিয়ন হোক, বাট চ্যাম্পিয়ন হলে অবশ্যই আমি অবাক হব। ফাইনাল কাকে কাকে দেখতে চান ফাইনালে? ফ্রান্স আর্জেন্টিনা এগেন। এক্স্যাক্টলি তাই। সাকিব আল হাসানের পছন্দ বা তার প্রত্যাশা আর্জেন্টিনা এবং ফ্রান্সের ফাইনাল হবে। এখন পর্যন্ত নিঃসন্দেহে টুর্নামেন্টের দুর্দান্ত দল ফ্রান্স, তবে আর্জেন্টিনাও কিন্তু ভালো করেছে। কিছুক্ষণ আগে কেপ ভার্দের মতো হাই নার্ভ একটা ম্যাচ তারা জিতেছে, যদিও অনেকে বিষয়টাকে অন্যভাবে ব্যাখ্যা করছেন। তারপরেও সাকিব ভাইয়ের মতো আমাদেরও প্রত্যাশা থাকবে আর্জেন্টিনা ফ্রান্সের এগেনস্টে ফাইনাল খেলবে, এবং আবারও লুসেলে যেটা হয়েছিল সেটা নিশ্চয়ই নিউ জার্সিতে পুনরাবৃত্তি হবে এই 2026-এ। এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই অভ্যুত্থান একক দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী সব মানুষের অর্জন। শহীদ স্মরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বিচারের নামে যেন অবিচার না হয়, সতর্ক থাকার আহ্বান। অগ্নি পরীক্ষা পার করে হাফ ছেড়ে বাঁচল আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই কেপ ভার্দের। মেসির নৈপুণ্যে 3-2 গোলে জিতে শীর্ষে 16তে আলবিসেলেস্তে। আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানাতে জনসমুদ্র। তেহরানে অর্ধ শতাধিক দেশের প্রতিনিধি। বুধবার কফিন নেওয়া হবে কারবালায়, বৃহস্পতিবার মাশহাদে দাফন। এই ছিল দুপুরের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। আর এরপর বিভাগীয় সময় নিয়ে আবারও আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।